পরে উনি বলল যে ঠিক আছে আপনি রিপোর্ট রাখেন। তো 19 জুলাই থেকে নিয়ে 31 জুলাই, এখানে একটা মজার ঘটনা, আমাকে বলল যে আপনি এই 13 দিনের আমাকে একটা প্ল্যান করে দিচ্ছে, কোরআন পড়বেন, হাদিস পড়বেন। ভালো, চিন্তা করলাম যে লেখাপড়া তো এমনিতে করি না, ঘোরাঘুরি করি, খেলাধুলা করি, খেলা দেখি, একটু ছিল যদি একটু লাইনে আসি, খারাপ কি, ভালো, মানে নিজের কাছে একটা মানে হালকা মনে হলো আর কি, যে ভালোই তো, নিজেকে একটা বুঝ দিলেন। একটা বুঝ দিলাম আর কি। হ্যাঁ, তো উনি আমাকে বললো যে 19 জুলাই থেকে 31 জুলাই 13 দিনের জন্য আমাকে প্ল্যান করে দিচ্ছে, আপনাকে 13 দিনে ইয়া করতে হবে, 130 পৃষ্ঠা সাহিত্য পড়তে হবে, ডেলি 10 পৃষ্ঠা করে। আমি বললাম যে তাহলে আমি রিপোর্টে রাখবো না, ডেলি 10 পৃষ্ঠা করে বই পড়া এটার সময় আমার নাই। আমার হিসাব হলো যে এত নিয়ম কানুন আমি যেতে পারবো না। তো শিবির যা করে উনি একই কাজ করছে, উনি বলছে যে না, শিবির এটাই করে দায়িত্বশীলটা, যে না ওটা হলো জাস্ট একটা পরিকল্পনা, এটা পড়তেই হবে এমন কিছু না, তবে পড়তে পারলে ভালো, মানে আমাকে একটা বুঝ দিল। তো যখন আমার বুঝ দিল যে 130 পৃষ্ঠা পড়লে তো ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই, এটা যখন আমাকে বললো, বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বই দিল, বই দেওয়ার পরে আমি বই পড়া শুরু করলাম 19 জুলাই থেকে। একটা বই, দুইটা বই পড়ি, বই ধরেন 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ার পর থেকে মানে আমি মানে তখন ধরেন 5 সালে, তো 5 সালে বয়স, আমার বয়স তখন 18 বছর। আমি মনে হয় যেন 18 বছর জীবনের মধ্যে আমি আজকে নতুন জীবন, মানে নিজেকে নতুন করে জানতে পারলাম। মানে আমার ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, আমি তো বড় অপরাধী, আমি অনেক ভুল করেছি, এটা আমার কাছে মনে হচ্ছিল। খুবই আমাকে খুব পীড়া দিচ্ছিল যে আমি এতদিন করলামটা কি। আমি তো আসলে বইগুলো তো খুব চমৎকার জিনিস আছে, মানে আমাকে মানে খুব আলোড়িত করছে। যেখানে আমাকে বলা হলো 13 দিনে 130 পৃষ্ঠা বই পড়ার জন্য, সেই 13 দিনে আমি বই পড়েছি 1580 পৃষ্ঠা 13 দিনে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। মাই গড, 1580 পৃষ্ঠা, মানে আমি পড়ছি। এখন আমি মানে আমি এখন আর ওই যে মানে একদিন আগে আমি খেলাধুলা নিয়ে যে লাফালাফি করছি, আমার রুমমেটটা দেখছে যে ঘটনা কি, 2 দিন পরে দেখছে যে ঘটনা কি। এখন ওরা আমার সাথে গল্প করতেছে, আমি ওভাবে আর গল্পটা ওভাবে করি না। আমি চিন্তা করলাম যে আমি তো লস করতেছি, আমি গল্প কেন করব, আমি তো মানে বিশাল লস করে ফেলছি। এই 13 দিনে আমি 1580 পৃষ্ঠা বই পড়লাম, 1580 পৃষ্ঠা বই পড়লাম। এদিকে আমি রিপোর্ট রাখা শুরু করলাম। তখন নিয়ম ছিল আমাদেরকে পাঠাগার থেকে একটা করে বই দেয়, একটা বই ধরেন 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা, তো বই দিয়ে বিকালবেলা, পরের দিন আবার বিকালবেলা বই দিবে। তো আমি বইটা নেওয়ার পরে, এটা ধরেন আমি বিকালবেলা নিলাম, মাগরিবের আগে বা আসার আগে আমার বইটা শেষ। তো আমি আসার পরে বেকার, ফজরের পরে বেকার, আবার বিকালবেলা, এটা আমার মধ্যে একটা কাজ করতো। পরে আমি ওই আবু নাইম ফারুকি ভাইকে বললাম যে ভাই, বই তো আসলে এভাবে আমার একটা বই করে দিলে তো হবে না। তো উনি আবার পাঠাগার সম্পাদককে বলে দিয়েছেন যে উনি 3-4টা যা বই চায় ওনাকে দিবেন, অন্যদেরকে কিন্তু বেশি দেওয়ার নিয়ম নেই, কারণ বই বেশি দিলে আবার ফেরত নেওয়া, জমা নেওয়া, এগুলো জটিলতা আছে। তো আমাকে বললো যে যা দেওয়া, তো আমি 4-5টা করে বই নিলাম। তো ধরেন এই যে 1580 পৃষ্ঠা বই পড়লাম না, আমি মনে করি যে এই 2-4 দিন 5 দিনের মধ্যেই মানে আমার বুঝটা আমি পেয়ে গেলাম। আমি এই বই পড়ার পরে আবার আমার দায়িত্বশীলদের প্রতি আমার একটা রাগ উঠছে আরো। আমি মনে মনে ভাবলাম, এতদিন যে আমি শিবির সম্পর্কে আপনাদেরকে এত প্রশ্ন করতাম, আপনারা কেন আমাকে জবাব দিতে পারতেন না? সব জবাব তো এখানে আছে। আমার মধ্যে এটা হিট করছে। আচ্ছা, আমি তো এখানে সব পেলাম, আমি যত অভিযোগ করলাম প্রত্যেক অভিযোগের জবাব তো এখানে আছে। আমি যতগুলো আপনাদেরকে বললাম যে আপনারা শুধুমাত্র 2টা আয়াত বলেন কেন, আমি তো এখানে 100টা আয়াত পাচ্ছি, আপনারা আমাকে 100টা আয়াত দিয়ে বুঝালেন না কেন? এখানে তো সবই আছে। এবং হারুন ভাই আমাকে একটা কথা বলছে আপনি মানে উনি আমাকে বললো আর কি যে আপনার তো মুখস্থ হয়, আপনি চাইলে মুখস্থ করে ফেলতে পারেন। তো আমি চিন্তা করলাম যে আমি তো আসলে সময় এমনি নষ্ট করি, পরে আমি যখন যেখানে যে আয়াতটা পেলাম আমি সব মুখস্থ করে ফেলতাম, এটা আমার জন্য কাজে লাগলো। তো ওই বইগুলো পড়ার পর থেকে আমি চাইলেও আর কেন যেন মানে অনেক সময় মাঝে মধ্যে চাইতাম যে দুষ্টামি করে একটু শিবিরের বিরোধিতা করি, এটা আমি চাইতাম মাঝে মধ্যে, কিন্তু এটা আমার ভিতর থেকে আর আসতো না। যে আমার কাছে এটা মনে হতো যে না, এটার বিরোধিতা আমি কিভাবে করব, যেখানে এত শক্ত, এত চমৎকার, এত দালিলিক কথাবার্তা আছে, মানে অসাধারণ, মানে জীবনটাকে মানে মানে একটা মানে কি বলবো, মনস্তাত্ত্বিক একটা বিপ্লবের মতো হয়ে গেছে, এটা ঘটে গেছে। পরে আমি রিপোর্ট রাখা শুরু করলাম। রিপোর্ট রাখতে গিয়ে আমি করতেছি, আমি তো আর আমার ব্যাপারটা জানি না, অলরেডি যারা এত আমার টার্গেট নিয়েছে ওদের মধ্যে একটা
ইয়া পড়ে গেছে আর কি, যে এতদিন পরে ধরা পড়ছে বা একটা কিছুটা লাইনে আসছে, ওরা ওদের মতো করে শুক্রিয়া আদায় করতেছে যে ভালো। কিন্তু আমি আর এটা বুঝি না, আমার হিসাব হলো যে আমারটা আমি করছি। তো এ ফাঁকে ওনারা ওনাদের মতো করে আমাকে সাথী বানাবেন। আমি কর্মী হইনি, কিন্তু আচ্ছা, আমি আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবিরের সমর্থক এবং কর্মী হইনি। মানে শুধু বই পড়ছেন? হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে হয়নি, বা আমাকে এটা ফর্ম পূরণ করার প্রয়োজনে মনে করায়নি। বই পড়তে পড়তে আমাকে রিপোর্ট দিচ্ছে, ওনারা এ ফাঁকে আমাকে টার্গেট নিচ্ছেন যে আমাকে সাথী বানাবেন, আমাকে সাথী বানাবেন, আমার টার্গেট নিচ্ছেন। তা আমি আবার এটা জানি যে ছাত্র শিবিরের সাথী হওয়ার জন্য কর্মী হইতে হয়। আবার ছোটবেলা আমি শুনছি কর্মী হওয়ার জন্য 5 দফা কর্মসূচি মুখস্থ করা লাগে। তো আমি বললাম যে আমি তো 5 দফা কর্মসূচি টুসি এগুলো কিছু পারি না, এগুলো মানে মুখস্থ কীভাবে করবো। তো ফারুক ভাই, যিনি আমার ক্লাসমেট সদস্য প্রার্থী ছিলেন, আমার ক্লাসমেট তো আমার ব্যাপারে জানে, যে এগুলো আপনার কোনো টেনশন করার দরকার না। ওনাদের হিসাব হলো যে আমার পরে বলছে যে এটা আপনার কোনো টেনশন দরকার না, আপনার 2 ঘন্টা সময় দিব, এগুলো 2 ঘন্টা আপনি পারবেন। এটা হলো ওনাদের কনফিডেন্স, আমি তো আর জানি না। তো ঠিক আমাকে 27 দিনের মাথায় 19 জুলাই থেকে মানে 15 আগস্ট 27 দিনের মাথায় আমাকে সাথী প্রার্থী হওয়ার জন্য কন্টাক্টে পাঠালো। আচ্ছা, এই 27 দিনের মাথায় আমাকে সাথী প্রার্থী বানাই ফেললো, মাত্র 27 দিন। আমি কিন্তু আনুষ্ঠানিকভাবে সমর্থক এবং কর্মী হইনি। আমাকে 27 দিনের মাথায় সাথী প্রার্থী বানিয়ে ফেললো। এই 27 দিনের মাথায় আমি মানে সিলেবাসের যে মোট 42 দিন, এদিকে হলো 27 তারিখ পর্যন্ত, আরেক দিকে হলো 15 দিন, এরকম 42 দিন, 43 দিনে আমি বই পড়ছি হলো 4298 পৃষ্ঠা, মানে প্রতিদিন প্রায় 100 পৃষ্ঠা করে বইটা পড়লাম। তো এগুলো পড়া, এই যে পৃষ্ঠার নাম্বার যে মনে রেখেছেন, হ্যাঁ, এটা কি? এটা তো রিপোর্টে তো লিখতে হয়। ওকে, রিপোর্টে লিখতে হয় আজকে কত পৃষ্ঠা পড়লাম, আজকে কত পৃষ্ঠা, এবার আমি মাস শেষে যোগ করলাম। যোগ করার পরে দেখলাম যে প্রথম দিকে হলো 1380, আর পরে হলো 1418 মনে হয়, এভাবে মানে না, পরে হলো 3000 কত, মানে টোটাল আমার 4298 পৃষ্ঠা হলো আর কি। আচ্ছা, আমার ইয়ার মধ্যে 43 দিনের মধ্যে আমার 4298 পৃষ্ঠা পড়ালো। তো ছাত্র শিবিরের সাথী হওয়ার জন্য তখনকার সময় কয়টা 40-42টা বই মনে ছিল সাথী হওয়ার জন্য। তো ওগুলো পড়তে পড়তে আমার এগুলো মানে সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গেল আর কি। পরে আমাকে যখন সাথী প্রার্থী কন্টাক্টে পাঠাবে, আমি তখন কিন্তু ফাজিলে পড়ি, ফাজিল 2nd ইয়ারে। তা আমাদেরকে কন্টাক্টে পাঠাবে ছাত্র শিবিরের সাথী হওয়ার জন্য বই নোট মুখস্থ করতে হয়, আয়াত মুখস্থ করতে হয়, হাদিস মুখস্থ করতে হয়, কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়। তো আমাদেরকে পরের দিন কন্টাক্টে পাঠাবে। তো কন্টাক্টের সাথে ছাত্র শিবিরে তো ক্লাসের চাইতে হলো সাংগঠনিক মানটাকে এখানে মানে হিসাব করা হয়। তো সেই হিসাবে সাংগঠনিক মানে হলো আমরা যারা কর্মী আমাদেরকে সাথী প্রার্থী হওয়ার জন্য পাঠাবে। তা আমার সাথে 9-এর আছে, 10-এর আছে, আলিমের আছে, ফাজিলের হয়তো আমরা 1-2 জন আছি, পড়তেছি। আমি তখন জামিয়া কাসিমিয়াতে ফাজিল 2nd ইয়ারে পড়ি। আমি দেখলাম যে ক্লাস 8-এর ছেলেরা পর্দা সংক্রান্ত 3টা আয়াত পারে, ক্লাস 9-এর ছেলে লক্ষ্যোদ্দেশ্য সম্পর্ক 4টা আয়াত পারে। আমি তো এতদিন পড়ি নাই, আমাকে মাত্র আজকে পাঠানো হবে, আজকে পড়তে বলা হচ্ছে। এগুলো দেখে আমি খুব লজ্জিত হলাম। ওই যেমনভাবে আমি বই পড়ার পর আমার নিজের মধ্যে ধুমড়ে মুচড়ে গেছে, এখানে আমি লজ্জিত হলাম যে আমি ফাজিলে পড়ি, আমি 2টা আয়াত পারি না, আমি 2টা হাদিস পারি না, অথচ ক্লাস 8-এ পড়ে সে পারে, আমি কেন পারি না? এটা আমার মধ্যে একটা হিট করছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমার তো এতদিন তো যেহেতু মুখস্থ করি নেই, এখন যেহেতু আমার একটা সিস্টেম মুখস্থ করার সুযোগ আসছে, তো আমাকে দেখিয়ে দিল কী কী মুখস্থ করতে হবে। তো আল্লাহর মতো আমার মুখস্থ হয়, সে হিসেবে আমি তাদের চাইতে ভালোই মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমার যখন কন্ট্যাক্ট নিয়েছিল, ইন্টারভিউ নিয়েছিল, তখন আমি তাদের চাইতে ভালো রেসপন্স করেছি, এটা ঠিক আছে। তবে তারা আগে শিখেছে, আমার শেখাটা হয়ে গেছে পরে। তো আমি তখন আফসোস করলাম যে এই বয়সে তারা ক্লাস 8-এ যেটা শিখছে, আমি যদি ক্লাস 8-এ সেটা শিখতে পারতাম, তাহলে তো আমি আমার জীবনটাকে আরেকটু অন্যরকম মনে করতে পারতাম। তো এইভাবেই মানে ছাত্র শিবিরের সাথী হয়ে গেলাম। সাথী হলাম 2005 সালে শুরু করলাম। তো 2005 সালের 19শে সেপ্টেম্বর আমি সাথী হলাম, 62 দিনের মাথায়। 19 জুলাই থেকে 19শে সেপ্টেম্বর, আগস্ট 19শে সেপ্টেম্বর, 62 দিনের মাথায় আমি সাথী হলাম। 62 দিন আমার রিপোর্ট, 62 দিন আমি সাথী হলাম। সাথী হওয়ার পরে আমার আগে থেকে একটা ওই যে দুর্বলতা আছে, আমি লেখাপড়া ওইভাবে একাডেমিক লেখাপড়া ওইভাবে করি না। আগে কোনোটাই করতাম না, এখন সাংগঠনিকটা করি। আর একাডেমিকটা আগেও করতাম না, এখনও করি না। তো ছাত্র শিবিরে আবার বৈঠকগুলোতে প্রশ্ন জবাব দিতে হয় যে একাডেমিক লেখাপড়া কয় ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা করতে হতো। তা আমার লেখাপড়া হচ্ছে ধরেন 10 মিনিট, 15 মিনিট বা নাই। এমনও হলো যে পুরা মাসে আমার একাডেমিক লেখাপড়া আধা ঘন্টা, পুরা মাসে।
এখন যারা আমার সাথী যারা আছে তারা চিন্তা করে যে পুরো মাস আধা ঘন্টা পড়ে, এটা কোন জাতের লেখাপড়া? তো প্রশ্ন করে এটা কি সম্ভব, এটা কি সত্য কিনা? তো আমাকে যারা একবারে কাছ থেকে 2-1 জানেন ওরা হাসে, কয় যে সমস্যা নেই, ওনাদের হিসাব হলো যে অসুবিধা নেই, ওটাও কাবার দিতে পারবে। তো এখন ছাত্র শিবিরের সাথী হওয়ার কারণে মানে আমি একাডেমিক পড়া পড়ি না বা গ্যাপ করি, ঠিক আছে, কিন্তু আমার তো সময় তো কাজে লাগাতে হবে। শিবিরে কিন্তু আবার সময়কে খুব শক্তভাবে ম্যানেজ করা হয়, তো আমার সময় কিভাবে কাজে লাগবে। তো চিন্তা করলাম যে সময় যেহেতু নষ্টই হয় বা কাজে লাগাতে হবে, তখন আমি আবার সাংগঠনিক সিস্টেমে দার্স করা, তারপর হাদিসের ব্যাখ্যা, এগুলো লেখালেখি করা, এগুলো সিস্টেমের মধ্যে আছে, বই নোট করা, বই পড়া। তখন আমি আবার সদস্য সিলেবাসের বই পড়া শুরু করলাম। আবার এই আমার কাজ হলো বই পড়া, 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা, মানে আমি কিছু সাংগঠনিক কাজ করি আর কিছু বই পড়ি। এখন আমার একাডেমিক ব্যাপারে দায়িত্বশীলরা আর অত প্রশ্ন করে না, প্রশ্ন করতে করতে বিরক্ত হয়ে গেছে যে আর কত করব, বিরক্ত করে কোনো লাভ নেই, ওটা ও বুঝবে, এরকম করে মানে কি বলে যে একাডেমিকটা আমার এভাবে চলছিল। পরে এবার পড়তে পড়তে আমার সদস্য সিলেবাসের বই তখন প্রায় কত ছিল, মনে হয় 90টার মতো ছিল মনে হয়, এবং অনেক বড় বড় বই আছে, 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠার বই আছে। তো এগুলো পড়তে পড়তে আমার এক পর্যায়ে শেষ হয়ে গেছে। মজার ব্যাপার হলো যে ফারুক ভাই আমাকে টার্গেটে নিয়েছিলেন, ফারুক ভাই তখন সদস্য প্রার্থী, আমি কিন্তু এ ফাঁকে সাথী হয়ে সদস্য প্রার্থী হয়ে ফারুক ভাইয়ের আগে সদস্য হয়ে গেলাম। ফারুক ভাই সদস্য প্রার্থী ছিলেন। তো ফারুক ভাই অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। ফারুক ভাই আমার জন্য অনেক মানে আমাকে খুব মানে অভিমানের সুরে আমাকে খুব শক্তভাবে বকা দিতেন যখন আমি শিবির করি না। তিনি আমাকে বলতেন যে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। হাদিস একটা বলতেন, আনুমুর হিফা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজুলু কাদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদমও সামনে আগাতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন কোথায় কাটিয়েছে। এটা বলে বলে আমাকে বলতো আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আমি হাসতাম, আমি বলতাম যে আমার জবাবের চিন্তা আমি করবো, আপনারটা আপনি করেন। তো পরে বুঝলাম আর কি আসলে মানে এটা জীবনের একটা বড় ধরনের গ্যাপ ছিল। তো আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের সাথে যুক্ত হওয়ার কারণে এই গ্যাপটা কেটে গেছে। তো অটোমেটিকই এভাবে চলতে চলতে শিবির পরিচালনা করতে, শিবির স্বাভাবিকভাবে এটা একটা গতিশীল সংগঠন। তো আমি সাথী হচ্ছি, সদস্য হচ্ছি, আমার দায়িত্ব ইউনিট থেকে ওয়ার্ডে যাচ্ছে, ওয়ার্ড থেকে জোনে যাচ্ছে, জোন থেকে থানা শাখায় যাচ্ছে, যেতে যেতে একটা পর্যায়ে এটা অটোমেটিক একটা মানে দায়িত্ব, কাজের কারণে বা অন্য প্রক্রিয়ার কারণে দায়িত্ব বেড়ে যাচ্ছে। হতে হতে একটা পর্যায়ে আমি যখন জামিয়া কাসিমিয়ার ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক, তখন আমাকে আবার বলা হলো যে মানে সাংগঠনিকভাবে আমাকে এখানে নির্বাচন করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন। ওই যে বললাম আমি নেতৃত্বটা কোনোভাবে নিজের থেকে আগ্রহী না। তো এটা শোনার পর আমার মানে মাথায় বিশাল বড় একটা ছাপ পড়লো, আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না। কিন্তু ছাত্রদের সাথে একটা ভালো সম্পর্ক, সাংগঠনিকভাবে আমাকে অনেকটা ফোর্স করলো আমাকে এখানে সংসদ নির্বাচন করা লাগবে। পরে সংসদ নির্বাচন বিপি পদে, মানে তখন বাইতুল মাল সম্পাদক। হ্যাঁ, ছাত্র শিবির আমি তখন বাইতুল মাল সম্পাদক। সেক্রেটারি বা হচ্ছে সভাপতি ওনারা না, ওনাদেরকে বিপদ সংগঠন বলে নাই, আচ্ছা আমাকেই বললো। এবং আমি কিন্তু একেবারে নতুন, মানে আমি জামিয়াতে মাত্র সব মিলে আমার মনে 2 বছর সময় জামিয়াতে। এটা আমার কাছে খুব কষ্ট লাগছে যে অন্য যারা বিপি হয়েছে আগে তারা কিন্তু কোনো না কোনোভাবে আগে সংসদে জিএস থাকতো, কোনো সংসদে এজিএস থাকতো, পর্যায়ক্রমে গিয়ে তারা উপরের দিকে যেত। আমি হুট করে এসেই মানে বিপি হওয়াটা, এবং বিশেষ করে আবু নাইম ফারুকী ভাইয়ের কথা বলবো, ভাই তো একজন দক্ষ আলেম, তিনি ওস্তাদদের সাথে খুব চমৎকার এলমিভাবে কিছু কথাবার্তা বলতেন, আদান প্রদান করতেন। তো আমার মধ্যে ভিতরে এটা খুব একটা কাজ করতে, আমি কি আমাদের সম্মানিত ওস্তাদের সাথে এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে জাফরি ওস্তাজ প্রিন্সিপাল, কাজী ইব্রাহিম সাহেব ওস্তাজ, আরও অনেক দক্ষ ওস্তাজ, মাওলানা খোরশেদ আলম সাহেব, নাজমুল ইসলাম সাহেব, মাওলানা রফিউদ্দিন সাহেব, অত্যন্ত প্রাজ্ঞ আলেম যারা, মানে অনেক প্রাজ্ঞ ওনারা। তো ওনাদের সাথে আমি কাজ করা, এবং যেহেতু এটা দ্বীনি প্রতিষ্ঠান, এলমি মার্কাজ, সেই হিসাবে তাদের সাথে এলমিভাবে আমার মানে রাখা, সংযোগ রাখা। আমি যদি কোনো জায়গায় একটা এলমি দুর্বলতা দেখাই তাহলে তো আমি তাদের কাছে ছোট হয়ে গেলাম, এটা আমার মধ্যে একটা কাজ করতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি ওস্তাদের থেকে যথেষ্ট পেয়েছি, সাপোর্ট পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, তাদের সাথে মানে কথাবার্তা কাজকর্ম করতে আমি যথেষ্ট হেল্প পেয়েছি, আমার জন্য ভালো হয়েছে। এই জন্য আমার যে ছিল মানে চ্যালেঞ্জ যেটা মনে হয়েছিল সেটা আমার কাছে কেটে গিয়েছিল আর কি, পরে আর সমস্যা হয়নি আল্লাহর মধ্যে।